নমস্কার, আমি শুভাশিস। আপনারা শুনছেন একটা গল্প হোক, বাংলা তথা বিশ্ব সাহিত্যের শ্রুতি গল্পের সমাহার। আজ আপনাদের শোনাব উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের কাহিনী সমালোচক। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি শুভাশিস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে বেল বটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করা যাক আজকের গল্প সমালোচক। এমএ পাশ করে ল ক্লাসে ভর্তি হলাম। সকালে উঠে চা খেয়ে খবরের কাগজ উল্টাতে উল্টাতে কলেজের সময় এসে পড়ল। 9টা থেকে ক্লাস আরম্ভ হতো। কোনো প্রকারে 9:30 কিংবা 9:45টার সময় কলেজে পৌঁছে বাকি সময়টুকু কলেজের কেরানির সঙ্গে বচসা করে বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করে কাটিয়ে দিতাম। ঘন্টা বাজলে দরজা থেকে উচ্চস্বরে একবার প্রেজেন্স স্যার বলে অফিসের দিকে বিরাট কেরানি স্রোত ঠেলে ঘরে ফিরতাম। দুপুরবেলা অধিকাংশ কালই আমার বঙ্গ সাহিত্যের আলোচনায় কাটত। বাল্যকাল থেকেই আমার প্রবল অভিলাষ ছিল যে কবি হব, কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হয়নি। ভাগ্য ফেরে কেমন করে তা ঠিক বুঝতে পারি না। ক্রমশ কবি না হয়ে অলক্ষ্যে কবির শত্রু, কবির সমালোচক হয়ে পড়লাম। অদৃষ্ট যখন সর্বপ্রথম তার বিচিত্র দণ্ড আমার মস্তকের ওপরে ঘুরিয়ে আমাকে সমালোচক করে তুলতে আরম্ভ করেছিল, তখনকার একটা ঘটনা মনে পড়লে আজও হাসি চেপে রাখতে পারি না। তখন এন্ট্রান্স পড়তাম। আমার জনৈক বন্ধু সুশীল চন্দ্র কবিতা লিখত এবং আমারই দুর্ভাগ্যবশত আমাকে রসগ্রাহী স্থির করে প্রত্যেক দিন নব রচিত কবিতা শোনাতে আসত এবং আমার অভিমত জিজ্ঞাসাও করত। ভালো লাগলেও আমি তা প্রকাশ করতাম না এবং কবিতাগুলো বিবিধ প্রকারে সংশোধন করে দিতাম। কোন স্থানে ছন্দ ভঙ্গ হয়েছে, কোন স্থানে অর্থ বিভ্রাট, কোন স্থানে ব্যাকরণের অশুদ্ধি, আর কিছু না পেলে শ্রুতি কটু হয়েছে বলতাম। ক্রমশ আমার সমালোচনায় সুশীল চন্দ্রের সন্দেহ জন্মালো। কয়েকদিন আর সে কবিতা শোনাতে আসলো না। একদিন সন্ধ্যার পর আমি আমার পড়বার ঘরে বসে আছি, এমন সময় সহসা সুশীল এসে উপস্থিত। পকেট থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, ভাই, অনেকদিন পরে একটা কবিতা লিখেছি, কেমন হয়েছে দেখ। আমারও অনেকদিন সমালোচনা না করে সমালোচনার প্রবৃত্তি কিছুটা প্রবল হয়ে উঠেছিল। আমি উৎসুক ভরে তার হাত থেকে কবিতাটি নিয়ে সংশোধন কার্যে ব্যস্ত হয়ে পড়লাম। কবিতাটি অনুমান 20 ছত্রের, 20-22 লাইনের হবে। অনন্য 40টি সংশোধন করে সুশীলের হাতে বললাম, না, তেমন সুবিধে হয়নি। চেয়ে দেখলাম সুশীলের মুখ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। সে কোনো কথা না বলে পকেটের মধ্য দিয়ে নীরবে একটা ক্ষুদ্র পরিচ্ছন্ন পুস্তক বার করল। লক্ষ্মীছাড়া আমাকে মজা দেখার জন্য রবিবাবুর কোনো প্রসিদ্ধ কবিতা থেকে কয়েকটা লাইন লিখে এনেছিল। আমি তার ওপর কলম চালিয়েছি। অসংলগ্ন ভাষায় কৈফিয়ত প্রদান করার চেষ্টায় যা বললাম তা নিতান্ত নির্বোধের উক্তির ন্যায় শুনতে লাগলো। আমার বিপন্ন অবস্থা দেখে সুশীলের বোধহয় দয়া হলো। সে বাড়ি চলে গেল। এইখান থেকেই সমালোচকের পদ পরিত্যাগ করলে বোধহয় মন্দ হতো না, কিন্তু ভবিতব্য কে খণ্ডন করবে? ক্রমশ আমি রীতিমতো সমালোচক হয়ে দাঁড়ালাম। নিয়মিতভাবে আমার সমালোচনা প্রকাশিত হতে লাগলো। চেষ্টা করে কবি হতে পারিনি বলে, যা হোক সেই কারণেই হোক, কবি আর কবিতার প্রতি আমার কিঞ্চিত বক্রদৃষ্টি আছে। আক্রোশ বললেও বোধহয় নিতান্ত অতুক্তি হবে না। আমি জানি আমার নির্মম সমালোচনার তাড়নায় কয়েকটা শিশু কবি শান্ত ছেলের মতো বিষয়ান্তরে মনোনিবেশ করেছে।
কিন্তু সম্প্রতি একটা নতুন কবিকে নিয়ে আমি কিছু অতিরিক্ত মাত্রায় ব্যস্ত হয়ে পড়েছি। বিগত মাস ছয়েক থেকে সন্ধ্যাকাশ নামক মাসিক পত্রিকায় মাঝে মাঝে শ্রীমতী তরুবালা দেবী স্বাক্ষরিত কোনো মহিলার কবিতা প্রকাশিত হচ্ছে। কবিতাগুলো সাধারণ মাসিক পত্রিকায় প্রকাশিত কবিতার ন্যায় বিশেষত্বহীন, ছন্দবদ্ধ, কোমল বাক্য সমষ্টি। অন্তত আমার তাই ধারণা। 4-5টি কবিতা প্রকাশিত হওয়ার পর অবসর চিন্তা পত্রিকায় আমি কবিতাগুলোর কিঞ্চিত তীব্র সমালোচনা করলাম। যথা এক সময় অবশ্য ছিল, যখন মহিলা মাত্রই রচনা অতিরিক্ত এবং অনেক সময় অযথা প্রশংসা লাভ করত। কিন্তু সেই সময়ের পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে বাংলা ভাষায় সুলেখিকার সংখ্যা অল্প নয়, সাধারণ লেখিকাও প্রচুর। এই অবস্থায় বর্তমান লেখিকাকে আমরা অকারণ উৎসাহ দিতে ইচ্ছা করি না। জীবনের মধ্যে কবিতা রচনাই চরম সফলতা নয়, আরো বহুবিধ কর্তব্য আছে যা পালন করে আমরা জীবন সার্থক করতে পারি, ইত্যাদি। কিন্তু বিষয়ের সঙ্গে দেখলাম কিছুমাত্র উৎসাহহীন না হয়ে সন্ধ্যাকাশের পরবর্তী সংখ্যায় আরো 2-3টি কবিতা প্রকাশিত করেছেন। তার মধ্যে একটি কবিতা কিছুটা বিদ্রুপাত্মক, কিছুটা কিঞ্চিত প্রণিধান পূর্বক বিবেচনা করলে মনে হয় আমার ওপরই বর্ষণ হয়েছে। কিন্তু এমন চতুরতার সঙ্গে প্রচ্ছন্ন, সহজে কারো সেটা বোধগম্য হবার নয়। তীব্রতর সমালোচনা করলাম, বহু প্রকারের নিন্দা তিরস্কার করে পরিশেষে লিখলাম, ভগবান কাকে কাব্য রচনা করবার শক্তি প্রদান করেছেন, কাউকেও কাব্য উপভোগ করার প্রবৃত্তি দিয়েছেন, সকলকে কাব্য রচনা করবার ক্ষমতা কেন দেন নাই সে রহস্য শুধু তিনিই জানেন। কিন্তু যাকে শক্তি দেন নাই তাকে লালসা কেন দিয়েছেন তারও রহস্যপূর্ণ। সমালোচনা সমাপ্ত হলে চেয়ে দেখলাম রাত্রি 12টা বেজেছে। সুইচ টিপে দিয়ে শয্যায় শুয়ে পড়লাম। শুয়ে কেবলই সমালোচনার কথা মনে হতে লাগলো। প্রকৃতপক্ষে তরুবালার কবিতার নিরপেক্ষ সমালোচনা করিনি, দোষটুকু দেখাবার পক্ষে কোনো ত্রুটি করিনি, কিন্তু যা প্রশংসার যোগ্য সেই বিষয়ে সম্পূর্ণ মৌন থেকেছি। দীপহীন কক্ষের ঘন অন্ধকারের মধ্যে কাল্পনিক তরুবালার কাতর মুখমণ্ডল আমার চোখের সামনে প্রস্ফুটিত হয়ে উঠল। অন্ধকারে স্নিগ্ধ হয়ে হোক বা যে কারণেই হোক, মমতায় মনটা পরিপূর্ণ হয়ে উঠল। অজ্ঞাত কুঞ্জবনের মধ্যে প্রচ্ছন্ন পুষ্প তাহার যতটুকু সাধ্য সুগন্ধ প্রেরণ করছে। আমি কেন অকারণে তাকে ছিন্ন করবার জন্য ব্যস্ত হই? স্থির করলাম সমালোচনা পরিবর্তিত না করে পাঠাবো না। সকালে উঠে দেখলাম ঘর উজ্জ্বল আলো হয়ে গেছে। রাতে অন্ধকারের নিবিড়তায় যা স্থির করেছিলাম, দিনের আলোয় তা অতি সহজে লুপ্ত হয়ে গেল। সমালোচনা একটা কভারে মুড়ে অবসর চিন্তা সম্পাদকের নামে পাঠিয়ে দিয়ে মিস্টার মুখার্জির ঘরে চা পান করার জন্য বার হলাম। মিস্টার মুখার্জি ব্যারিস্টার এবং আমাদের ল প্রফেসর। তার পুত্র সুবোধ বাল্যকাল থেকেই আমার বন্ধু। সেদিন রোববার। প্রতি রোববার আমি নিয়মিত মিস্টার মুখার্জির ঘরে চা খাওয়ার জন্য উপস্থিত হতাম। মিস্টার মুখার্জির পুত্র ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে এবং তার রুগ্না পত্নী স্বাস্থ্য উন্নতির জন্য দার্জিলিংয়ে অবস্থান করছে। কেবলমাত্র কন্যা নিরুপমা পিতার পরিচর্যার জন্য কলকাতায় আছে। উপস্থিত হয়ে দেখলাম বারান্দায় চা টেবিলের পাশে মিস্টার মুখার্জি আর তার কন্যা এবং জনৈক বন্ধু সহ আমার জন্য অপেক্ষা করছেন। মিস্টার মুখার্জি তার বন্ধুর সঙ্গে গল্প করতে লাগলেন। নিরুপমা আমায় বললেন, প্রকাশবাবু, এবারে সন্ধ্যাকাশে আবার তরুলতার কয়েকটা কবিতা বের হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। আমি বললাম, হ্যাঁ দেখেছি বই কি। কাল রাতে তার সমালোচনা করে ফেলেছি, আজ সকালে অবসর চিন্তায় পাঠিয়েও দিয়েছি। এবার বোধহয় তরুকে মরুতে মারা পড়তে হবে। শুনে নিরুপমা হাসতে লাগলো। অবসর চিন্তার আমি নাম পরিবর্তন করে সমালোচনা প্রকাশ করতাম, সে কথা কেবল নিরুপমাই জানত।
বাংলা কাব্য সম্বন্ধে নিরুপমার সঙ্গে আমার বিভিন্ন মতানৈক্য হতো, বিশেষত তরুবালা কবিতা সম্বন্ধে। তরুবালার কবিতা নিরুপমার আদৌ পছন্দ হতো না। বাংলা সাহিত্যে নিরুপমার বিশেষ অধিকার জন্মেছিল, কারণ মিস্টার মুখার্জি ইংরেজি শিক্ষার প্রতি তত তত দৃষ্টি না দিয়ে সংস্কৃত আর বাংলা সাহিত্যে নিরুপমাকে বিশেষ শিক্ষা দান করেছিলেন। নিরুপমা উৎসুকের সঙ্গে বলল, আপনি যে খুব আপনি যে খুব তীব্র সমালোচনা করেছেন, আপনি যে খুব তীব্র সমালোচনা করেছেন। আমি হেসে বললাম, হ্যাঁ, বোধহয় একটু অতিরিক্ত কঠিন হয়েছে, কিন্তু তার কারণ আছে। ক্ষমা কবিতাটা ভালো করে পড়ে দেখেছো? নিরুপমা হেসে বলল, হ্যাঁ দেখেছি। সেটা যে আপনাকে লক্ষ্য করে লেখা তা তো বোঝা যায়। আমি বললাম, হ্যাঁ, সেই জন্যই ক্ষমার লেখিকাকে আমি ক্ষমা করতে পারলাম না। নিরুপমা বললে, বেশ করেছেন, স্ত্রীলোক হয়ে এত গর্ব কিসের, যা ইচ্ছে তাই লিখবে। আমি বললাম, না না, আর কিছুই নয়, উপযুক্ত শিক্ষার অভাব। তোমাদের মতো শিক্ষিত মেয়েরা যদি বাংলা শেখে তাহলে ভালো জিনিস পাওয়া যেতে পারে। তুমি এত ভালো বাংলা জানো, একটু একটু লিখতে আরম্ভ করো না। নিরুপমা হেসে বলল, কেন, তাহলে তাহলে কি আপনি তরুবালাকে ত্যাগ করে নিরুপমার সঙ্গে যুদ্ধ আরম্ভ করবেন? আমি বললাম, না নিরূপ, তুমি যদি কবিতা লেখো তাহলে আমার কলম থেকে অন্য প্রকার সমালোচনা বের হবে। নিরুপমা বলল, এইরূপ পক্ষপাতী সমালোচক পেলে কবিতা লিখতে প্রলোভন হয় বটে, কিন্তু কিন্তু প্রকাশবাবু, পক্ষপাতিত্ব সমালোচকের পক্ষে একটা মস্ত দোষ। আমি ঈষৎ রঙ্গ ছলে বললাম, হ্যাঁ তা নিশ্চয়ই, কিন্তু আমি যদি তোমার পক্ষপাতী না হই তাহলে সেটা আমার পক্ষে শুধু দোষ নয়, পাপও হবে। নিরুপমার মুখ রক্তিম হয়ে উঠল। সে বলল, কিন্তু বেচারি তরুবালা আপনার কাছে এমন কি অপরাধ করেছে আপনি আপনি তার ঘোরতর বিপক্ষ হয়ে উঠেছেন? আমি কিঞ্চিত অপ্রতিভ হলাম, বললাম, না তা বলতে পারি না, কিন্তু যেরকম করেই হোক হয়ে উঠেছি তা ঠিক। ঘণ্টাখানেক কথাবার্তার পর ঘরে ফিরলাম। প্রায় মাসখানিক অবধি একদিন সন্ধ্যাকালে মিস্টার মুখার্জির ড্রয়িং রুমে বসে দার্জিলিং থেকে সদ্য প্রত্যাগতা মুখার্জি পত্নীর সঙ্গে গল্প করছিলাম, এবং কাছে বসে নিরুপমা অ্যালবামে দার্জিলিং থেকে আনা ফার্ন সাজাচ্ছিল। মুখার্জি পত্নী বললেন, প্রকাশ, প্রতি সপ্তাহে নিয়মিতভাবে তোমার চিঠি পেতাম বলে দার্জিলিংয়ে অনেকটা সুস্থভাবে কাটাতে পেরেছিলাম। তোমার পরীক্ষার সুফল সেখানে জানতে পেরে অত্যন্ত আনন্দ বোধ হয়েছিল। বিএল পরীক্ষায় তুমি সর্বপ্রথম হবে আমার আশা ছিল। আমি বরাবর আশা করতাম। ইনি তো সর্বদা তোমার সুখ্যাতি করতেন। ক্লাসের মধ্যে তুমি সবচেয়ে সেরা ছাত্র। একজন ভৃত্য এসে টেবিলের ওপর একটা কাগজ রেখে গেল। দেখলাম সন্ধ্যা আকাশ। খুলে দেখলাম তরু স্বাক্ষরিত লেখিকার সমালোচক নামে একটি ব্যঙ্গ কবিতা প্রকাশিত হয়েছে। বলা বাহুল্য, আমাকেই আক্রমণ করা হয়েছে। কবিতার মর্ম এইরূপ, কোনো চিত্রকর একটি সুন্দরী রমণীর চিত্র অঙ্কিত করেছিলেন। চিত্রটি অতি সুন্দর হয়েছিল, কিন্তু এক মূর্খ সমালোচক সেটি উল্টে করে ধরে বলেছিলেন, এতে বর্ণের অসঙ্গতি আছে, তুলির চাতুর্য আছে, কিন্তু ভাবের অত্যন্ত বিপর্যয় ঘটেছে, কারণ এই চিত্রটিতে সুন্দরীর পদদ্বয় ঊর্ধ্ব দিকে, মাথা নিচের দিকে আঁকা আছে। তাতে চিত্রটি সর্বতোভাবে অস্বাভাবিক হয়েছে। কবিতা পাঠ করে আমার আপাদমস্তক রাগে জ্বলে উঠল। চেয়ে দেখলাম গৃহিণী স্থানান্তরে চলে গেছে এবং নিরুপমা ফার্ন সাজাতে ব্যস্ত। রুক্ষ স্বরে বললাম, তোমার সন্ধ্যাকাশ এসছে। নিরুপমা আমার দিকে চেয়ে বলল, এবার বোধহয় তরুবালার তিরোভাব। না, আমি বললাম, অতিশয় অভদ্র আবির্ভাব। এই নাও পড়ো।
এই নাও পড়ো। অত্যন্ত ব্যস্ততার সঙ্গে আমার হাত থেকে সন্ধ্যাকাশ নিয়ে নিরুপমা পড়তে আরম্ভ করলো। পড়ে বলল, অন্যায়, ভারী অন্যায়। প্রকাশবাবু, আপনি এর একটা প্রতিকার করুন। অত্যন্ত কড়াকড়ি একটা উত্তর দিতে হবে। স্ত্রীলোকের এতটা অভদ্রতা অত্যন্ত অগৌরবের কথা। আমি বললাম, না, এই ব্যাপারটাকে আমি একবারে লঘু করে দিতে চাই। এই জঘন্য কবিতার উত্তর দিলে আমার নিজেকেই ছোট হতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে তরুবালা স্ত্রীলোক নয়, কোনো পুরুষ স্ত্রীলোকের নাম দিয়ে এইসব লিখছে। স্ত্রীলোক এতটা নির্লজ্জ হতে পারে আমার তো মনে হয় না। অন্যমনস্কভাবে নিরুপমা বলল, হ্যাঁ, তা হবে। 4-5 দিন পরে মিস্টার মুখার্জির একটা চিঠি পেলাম। চিঠিতে নিরুপমার সঙ্গে আমার বিয়ের প্রস্তাব। পত্র পাঠ করে বিশেষ বিস্মিত হলাম না, কারণ আমার কিছুটা ধারণাও ছিল একদিন সম্ভবত এই প্রস্তাব আসবে। কিন্তু আনন্দিত হলাম। অবিমিশ্র আনন্দে অমিশ্র আনন্দ কাকে বলে সেদিন তা বুঝতে পেরেছিলাম। মিস্টার মুখার্জির ভৃত্যের হাতে উত্তর লিখে পাঠালাম। সংক্ষেপে লিখলাম, আপনার স্নেহ প্রস্তাব আজ আমাকে গৌরবান্বিত করেছে। এই বিষয়ে অধিক কথা লিখে আমাকে অপ্রতিভ করেছেন মাত্র। আশীর্বাদ স্বরূপ আপনার শুভ ইচ্ছা আমি ভক্তির সঙ্গে গ্রহণ করছি। তবে আমার মনে হয় এই বিষয়ে নিরুপমার সম্মতি নেওয়া আবশ্যক। বিকালে মিস্টার মুখার্জির চিঠি পেলাম। সন্ধ্যার সময় চা খাবার নিমন্ত্রণ করেছেন। যথাসময় উপস্থিত হয়ে দেখলাম মিস্টার মুখার্জি পত্নী সহ বেড়াতে গিয়েছেন। ঘরে আমার জন্য কেবল নিরুপমা অপেক্ষা করছে। উদ্দেশ্য বুঝতে বিলম্ব হল না, কিন্তু দু একটা কথাবার্তার পর বুঝলাম যে নিরুপমা এই কথা এখনো জানে না। নিরুপমা বলল, প্রকাশবাবু, চা খেয়ে পালাতে পারবেন না। বাবা বলে গেছেন তাদের ফেরা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বললাম, তাহলে চিনির সঙ্গে একটু নুন মিশিয়ে দাও, নিমক হারামিটা আর করতে পারবো না। নিরুপমা হেসে বলল, হ্যাঁ, এমন অনেক লোক আছে যাদের বাধ্য করতে হলে শুধু মিষ্টি রসে হয় না, অন্য প্রকার রসেরও প্রয়োজন হয়। ভৃত্য একটা ট্রে করে চায়ের জল, দুধ, চিনি এনে রাখলো। নিরুপমা আমার জন্য চা তৈরি করতে ব্যস্ত হলো। আমিও একবার ভালো করে নিরুপমাকে দেখে নিতে ব্যস্ত হলাম। ভালো করে, অর্থাৎ নতুন চোখে, নতুন ভাবে। মিস্টার মুখার্জির প্রস্তাব নিরুপমাকে আমার কাছে আজ নতুন করে ফুটিয়ে তুলেছে। জানি আজ সকাল থেকে আমার চোখে এক নব জ্যোতির সঞ্চার হয়েছে, যাতে সমগ্র বিশ্ব আমার কাছে নব প্রভায় উদ্ভাসিত মনে হচ্ছে। কিন্তু নিরুপমা যে এত সুন্দরী তা তো জানতাম না। মৃদু সঞ্চালনে নিরুপমার কানের হীরক খণ্ডটি পর্যন্ত নির্মল পুণ্যের ন্যায় ঝিকঝিক করছিল। কি সুন্দর! হীরকের ওপর নতুন করে আমার শ্রদ্ধা হলো। চায়ের পেয়ালা আমার সম্মুখে দিয়ে নিরুপমা বলল, প্রকাশবাবু, খান। আপনি যে আবার গরম না হলে খেতে পারেন না। মনে মনে বললাম, প্রকাশ বাবু এখন যে সুধা পান করছেন তার কাছ থেকে চা অতি তুচ্ছ, এবং দ্রুত রক্ত সঞ্চালনে শরীর এতই উত্তাপ হয়ে উঠেছে যে গরম খাবার পক্ষে কিছুমাত্র প্রয়োজন নেই। নিরু, আমার কণ্ঠস্বর কিছুটা অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে গেল। নিরুপমা বিস্মিত হয়ে আমার মুখে নিরীক্ষণ করে বলল, কি কিছু বলছেন? কিছুটা সামলে উঠে বললাম, তুমি তুমি আর আমাকে আপনি বলে সম্বোধন করো না। প্রায় অবরুদ্ধ কণ্ঠে নিরুপমা বলল, কেন? বোধহয় আমার দেহ থেকেও তার দেহে তড়িৎ প্রবাহ সঞ্চারিত হয়েছিল। আপনি শব্দটা বড়ই কর্কশ, দুজনের মধ্যে তাতে কেমন একটা ব্যবধান রেখে দেয়। তুমি শব্দটা পরস্পরকে নিকটে আনে।
নিরুপমা, তোমার কাছে আমার একটা আবেদন আছে, যার উপর আমার জীবনের সব আশা আনন্দ নির্ভর করছে। নিরুপমা বসে পড়ল। দেখলাম তার সর্বশরীর কাঁপছে। পকেট থেকে মিস্টার মুখার্জির পত্রখানা বের করে নিরুপমার হাতে দিয়ে বললাম, এই আমার আবেদন। নিরুপমা ধীরে ধীরে শেষ পর্যন্ত পড়ে আমাকে পত্রখানা ফিরিয়ে দিল। আমি বললাম, নিরু নিরু নিরুপমা, তোমার কোনো আপত্তি আছে? নিরুপমা একবার আমার মুখের দিকে চেয়ে নীরবে মুখ নিচু করে রইল। লজ্জা করো না নিরুপমা, লজ্জা করো না, এ লজ্জার সময় নয়। তোমার আপত্তি থাকলে তোমাকে বিয়ে করে আমি কখনোই তোমার কষ্টের কারণ হব না। আমার একটা কথা আছে, আমার একটা কথা আছে। কি কথা বলো? নিরুপমা একবার আমার মুখের দিকে চাইল, পরে দৃষ্টি নিচের দিকে করে বলল, আমি আমি তরুবালা, আমি তরুবালা। তার অর্থ? সন্ধ্যাকাশ পত্রিকায় তরুবালা নাম দিয়ে আমার কবিতায় বের হতো। হৃদয়ে একটা আঘাত অনুভব করলাম। সুশীলের কবিতার সমালোচনার কথা মনে পড়ল। পুনরায় তার থেকেও গুরুতর ঘটনা। আমি বললাম, হ্যাঁ, সমালোচক কবিতা হলে তুমিই লিখেছিলে? নিরুপমা দৃঢ়ভাবে বলল, না, আমার লেখা নয়, কার লেখা তা আমি জানি না। ক্ষমা? মুখ নিচু করে নিরুপমা বলল, ক্ষমা আমি লিখেছিলাম। ভারী অন্যায় কাজ হয়েছিল, সে অনেক দিন আগেই বুঝেছি। তার জন্য আমি আপনার। বর্ষার আকাশে মেঘ ঘন হয়ে জমে থাকে, একটু শীতল বায়ুর সংস্পর্শে ঝরঝর করে ঝরে পড়ে। দেখলাম নিরুপমার চক্ষুর প্রান্ত থেকে অশ্রুসিক্ত চোখের জল গড়িয়ে পড়ছে। মনের মধ্যে আঘাত পেলাম। বললাম, নিরু, আমাকে ক্ষমা করো। সমালোচক কবিতা তোমার লেখা কিনা তা জিজ্ঞাসা করেও আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি তোমার কবিতার অন্যায় সমালোচনা করতাম। আমার মতো নিষ্ঠুর জগতে নেই। আমাকে ক্ষমা করো নিরু, আমাকে ক্ষমা করো। এই বিবাহে যদি তোমার আপত্তি না থাকে তাহলে বুঝবো তুমি আমাকে ক্ষমা করেছো। এই বিবাহে যদি তোমার আপত্তি না থাকে তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করেছো। তোমার তোমার আপত্তি আছে কি? নিরুপমা ঘাড় নাড়িয়ে জানালো, আপত্তি নাই। তাহলে বুঝলাম তুমি আমাকে ক্ষমা করেছো। নিরুপমা মুখ তুলে বলল, আর আর আপনি? আমি আমি কি? আপনি আমাকে ক্ষমা করেছেন? আপনি আমাকে ক্ষমা করেছেন? না, করিনি। কেন? তুমি এখনো আমাকে আপনি বলছো কেন? নিরুপমা রক্তিম হয়ে উঠল। টুংটাং করে গাড়ির বেলের শব্দ হলো। মিস্টার মুখার্জি আর তার পত্নী ঘরে ঢুকলেন। গৃহিণী বলল, প্রকাশ, তোমার চা তো এখনো পড়ে রয়েছে, খাওনি? বোধহয় ব্যাপারটা তিনিই বুঝতে পারলেন। বললেন, নিরু, চা ঠান্ডা হয়ে গেছে, যাও গরম করে দাও। নিরুপমা আমার পত্নী হয়ে দ্বিগুণ উৎসাহে কবিতা লিখছে, কিন্তু আমি সমালোচনা করা ছেড়ে দিয়েছি। নিরুপমা মাঝে মাঝে সমালোচনা লিখবার জন্য আমাকে অনুরোধ করে, বোধহয় পরিহাস করেই বলে। আমি কিন্তু শপথ করেছি আর কখনো বেলতলায় যাব না। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। নমস্কার।